জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে। সংস্কারের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসব। সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দ্রুতই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। অন্যদিকে প্রধান উপদেষ্টার বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল বলছে, সংস্কার এবং নির্বাচনের বিষয়ে সরকারের বক্তব্য আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। এই যে আমরা দেখছি নির্বাচন এবং সংস্কার ঘিরে সরকার এবং রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান, সামনের দিনের রাজনৈতিক বাস্তবতা কি হতে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনার শিরোনাম জানিয়ে দিচ্ছি, কত দূর সংস্কার, কত দূরে নির্বাচন। আর এই আলোচনার স্টুডিওতে আমার সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, সাবেক চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আরও আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে আমরা এক ধরনের বিপরীতমুখী অবস্থান দেখছি এই মুহূর্তে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মাঝে। রাজনৈতিক দলগুলো বলছে গণতন্ত্র রক্ষা ও জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনী রোডম্যাপের বিকল্প নেই। অন্যদিকে সংস্কার কিংবা নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রোডম্যাপ আসেনি। সামনের দিনের রাজনীতির মেরুকরণটা কি হতে যাচ্ছে? আপনি যে প্রশ্ন উত্থাপন করেছেন, আমার মনে হয় দুপক্ষেরই তাদের যে বক্তব্য, এটা দুপক্ষের যুক্তি আছে। কারণ যারা ক্ষমতায় বসে আছে, গণতান্ত্রিক দেশে অবশ্য ক্ষমতা না বলে দায়িত্বে বসে আছে, দায়িত্ব পালন বলা হয় গণতান্ত্রিক স্পিরিট অনুযায়ী। আমার দেশে তো প্রকৃতপক্ষে পিওর গণতন্ত্র নাই, যার জন্য ক্ষমতাকে ক্ষমতার পূজা করে সবাই। তাহলে আমরা দেখি একদিকে ক্ষমতা, আরেকদিকে ক্ষমতা পাওয়ার জন্য অথবা দায়িত্ব পাওয়ার জন্য অন্যদিকে বসে আছে তারা। এবং এটি প্রশ্ন, আসলে ঘটনাটা ঘটছে প্রথমে যদি আমি বিশ্লেষণ করি যে সংস্কার যেটা করবে, ইংলিশে এটাকে রিফর্ম বলা হয়। তো এই রিফর্মটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, ইটস এ নেভার এন্ডিং প্রসেস। এটা অবিরাম চলতে থাকে, কখনো শেষ হয় না। পরিস্থিতির প্রেক্ষাপটে রিফর্ম করতে হয় জনগণের চাহিদা অনুযায়ী। কনস্টিটিউশন আমরা দেখি বারবার অ্যামেন্ডমেন্ট করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে কনস্টিটিউশনে। অনেক দেশ আছে কনস্টিটিউশন নেই, ওনাদের আমরা সভ্য হিসাবেই মনে করি। এবং বিশেষ করে আমরা আরও সভ্য যদি বলবো, জিজ্ঞাসা করলে আমরা উত্তর দিয়ে দিই এভাবে, যে দেশের মানুষ, যে দেশের নেতারা যত বেশি আইন মানে, সেই দেশ তত বেশি সভ্য। তাহলে এই যে আইনের বুনন দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘ 15 বছর আমরা যেই অঘটনগুলি ঘটছে, এবং গণতন্ত্র রক্ষা করার জন্য, গণতান্ত্রিক অধিকার পাওয়ার জন্য শেষের দিকে সে ছাত্রদের নেতৃত্বে যেই আত্মাহুতি দিয়েছে জনগণ, প্রায় 2000 লোক। তো এটা যদি আপনার বৃথা যায় রক্তটা, তাহলে কি দেখা দিবে বলেন? বারবার কি আন্দোলন করা যায়? বারবার কি মানুষগুলি ঝাঁপিয়ে পড়বে, তাদের জীবন দিবে না? তাহলে এইভাবে তো চলে না। সিমিলারলি আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি দেখব দেশের স্বার্থ, এবং সেই দেশের স্বার্থ দেখতে গিয়ে আমার প্রথমেই এই অভ্যুত্থানের স্পিরিটটাকে আমার সম্মান দেখাতে হবে। সম্মান দেখাতে হবে দুই পক্ষের, যিনি ক্ষমতায় বসে আছেন, দায়িত্বে যিনি বসে আছেন, এবং যারা দায়িত্ব পাবে ভবিষ্যতে, দায়িত্ব পাওয়ার জন্য যারা কথাবার্তা বলতেছে, দাবিরা উত্থাপন করতেছে, দুপক্ষেরই কিন্তু শান্তিপূর্ণভাবে খুব গভীর চিন্তা চেতনার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। তা আমি যেটা প্রথমেই বলি, ইউনূস সাহেবের যে সরকারটি এখানে ক্ষমতায় বসে আছে, তার উপদেষ্টা পরিষদ নিয়ে, এখানে তাদেরও যেমন সফলতা আছে, প্রচুর ব্যর্থতা আছে। তারা একটা বিষয় যেটি আসল, এই সংস্কারটি কোন পর্যায়ে হবে, কোন বিষয়ের হবে, কিছু দিয়েছে, এবং কিভাবে এটা
সমস্যা সমাধান করা যাবে, কতদিন লাগবে সেটিও কিন্তু দিতে হবে, যে রোড ম্যাপটি বিশেষ করে বিএনপি থেকে উত্থাপন করা হচ্ছে। এটি না দিলে তো তারা ভবিষ্যৎ আরও কঠোর আপনার কর্মসূচিও প্রদান করে ফেলতে পারে। সে তখন কিন্তু অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী এই বিষয়টি একটু বুঝতে চাই, সরকারের প্রত্যাশার রাজনৈতিক দলগুলোর প্রত্যাশার পার্থক্যের কারণেই কি সংকট সৃষ্টি হচ্ছে? আমার তো মনে হয় পার্থক্য স্পষ্ট দেখা যাচ্ছে। একটা গ্রুপ আমার দেশে যেমন ক্ষমতা কেন্দ্রিক হয়, মনে হচ্ছে ইউনূস সাহেব, আগের ইউনূস সাহেব এবং এখনকার ইউনূস সাহেবকে কিন্তু ভিন্নভাবে তারা ব্যাখ্যা করবে। এই ইউনূস সাহেবকে ক্ষমতায় আসুক, দায়িত্ব আসুক, এটা তো পাগল হয়ে গিয়েছে। এখন উনি যখন এখানে আছেন, তারা কি তাড়াতাড়ি আপনি একটা রোড ম্যাপ দিয়ে নির্বাচন দিয়ে সরে যান চাচ্ছে। এটা ঠিক গণতান্ত্রিকভাবে এটা দিতে হবে, না হলে তার দুর্নাম হয়ে যাবে। যেমন ইউনূস সাহেবও ক্ষমতার প্রতি লোভী হয়েছে। তাহলে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ইউনূস সাহেবের কিন্তু একটা রোড ম্যাপটা দেওয়া উচিত নির্বাচনের, যে আমি এই পর্যায়ে যাব। কালকে কিন্তু বিশেষ করে অন্যভাবে একটা তার মুখ থেকে বেরিয়ে গেছে যেভাবে আসুক, যে প্রায় 4 বছর পর্যন্ত হয়তো বা লেগে যেতে পারে। আমার মনে হয় কি এই বিষয়গুলো কিন্তু এই যে আমাদের গার্বেজটা সৃষ্টি হয়েছে 15 বছরে, এসপি, ডিসি এবং অন্যান্য যারা আসছে, যারা পুলিশ অফিসাররা নির্বাচন পরিচালনা করবেন, তাদের দিয়ে কিন্তু চিন্তা ভাবনা করা উচিত। বিএনপি যেমন চিন্তা ভাবনা করা উচিত, অপোজিশন পলিটিক্যাল পার্টিগুলো চিন্তা ভাবনা করা উচিত। সিমিলারলি যারা এই আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, এরা কিন্তু একত্রিতভাবে তাদের চলা উচিত, সমান্তরালভাবে। কারণ তারা তাদের এই দায়িত্বের উপরে নির্ভর করবে ভবিষ্যৎ কি হয়। কিন্তু আমি অবাক হয়ে যাই, 3টি গ্রুপে যদি আমি দেখি তাদের স্বার্থ কিন্তু এক হওয়া উচিত, কিন্তু আমরা দেখি এখানে স্বার্থের সংঘাত আছে। ছাত্র নেতৃবৃন্দ এক ধরনের কথা বলতেছে, বিএনপি থেকে এক ধরনের কথা হচ্ছে, আবার জামাত দেখি মাঝে মাঝে এদিক ওদিক দুদিকে কথা বলে জামাত। তাহলে এই যে দোদুল্যমানতা, যেটা বিভাজন, এগুলো কিন্তু সংকট ভবিষ্যতে সৃষ্টি করবে। তা আমার বক্তব্য হচ্ছে ইউনূস সাহেবেরও অপোজিশন, যারা রাজনৈতিক দলগুলো আছে, আমি অপোজিশন পলিটিক্যাল পার্টি বলবো না, রাজনৈতিক দলগুলোর সাথে গভীরভাবে আলোচনা করা উচিত। 5-10 মিনিট, আধা ঘন্টা সময় দিয়ে একটা 7-8টা দলকে এভাবে সমস্যার সমাধান হবে না। সমস্যা হচ্ছে রাজনৈতিক, পলিটিক্যাল সমস্যা, ক্রাইসিস, এবং সেটা রাজনৈতিক নেতৃবৃন্দকে দিয়ে সমস্যার সমাধান করতে হবে। এটা অন্যরা পারবে না। আপনি এখানে সহজ করে দেখেন, এই যে উপদেষ্টা যাদের নেওয়া হয়েছে, তাদের জায়গায় যদি দক্ষ কিছু রাজনৈতিক নেতৃত্বকে ওখানে নিত, ভিন্নভাবে কিন্তু জিনিসটা সেটেল হতো, আলাপ আলোচনা হতো। আমি তো দেখি এখানে যারা বসে আছে 3-4 জন ছাড়া একজনও এই সমস্যার সমাধানের পথে অগ্রসর হতে পারবে না। আপনারা দেখেন যারা ওখানে আছে, উপদেষ্টা পরিষদের সদস্য যারা, 3-4 জন ভালো আছে। আমি একজন আমার কলিগকে দিয়ে বলবো, আমার স্যার তুললে আমার চেয়ে অনেক বড়, 7-8 বছর বয়সে বড়, আমাদের প্ল্যানিং মিনিস্টার যিনি শিক্ষামন্ত্রী, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, ব্রিলিয়ান্ট টিচার। উনি শিক্ষামন্ত্রী, উনি কী করবেন? উনি কাউকে চেনেন? একজন শিক্ষককে চেনেন না উনি। মেধাবী ছাত্র, প্ল্যানিং খুব সুন্দর হয়ে যায়। আমি অর্থমন্ত্রীকেও বলবো ঠিক আছে। তারপর ওই যে সমস্ত সমাজ কল্যাণ মন্ত্রী, এনজিওর যাদের নেওয়া হয়েছে ওখানে, তারা রাজনীতি কি বুঝবে বলেন? তারা তো কিছু বুঝবে না। আবার কি করেছে, আরেকটা জায়গায় ইউনূস সাহেবের মতো এত বিখ্যাত ব্যক্তি, তিনি প্যারোকিয়াল দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সমস্যাগুলিকে সমাধান করতে চাচ্ছেন। তার এলাকা যেটা আছে চিটাগাঙে দেখবেন, চাটগাঁয়ে যেটা বলা হয়, ওই এলাকা থেকে সব 60% উপদেষ্টা নিয়েছে ওখান থেকে। উপদেষ্টা নিয়োগ এবং উপদেষ্টা পরিষদের সক্ষমতা নিয়েও কিন্তু নানা প্রশ্ন আছে, সেই আলোচনায় ফিরবো। আমি বলে দেই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলি, ভাইস চ্যান্সেলরগুলি দেখবেন তার এলাকাতে কিছু জানে না, কিছু অথবা একটা পলিটিক্যাল পার্টি আছে। এখানে বিএনপি কিন্তু খুব ধর কথা, বিশাল একটা পলিটিক্যাল পার্টি, তাদের কোনো সে নাই এখানে। জনাব সোহরাব হাসান, আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির 2 জন নেতার বক্তব্য আপনার কাছে তুলে ধরি, যেমনটি বিএনপি মহাসচিব বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন নিয়ে কোনো ইঙ্গিত না থাকায় আশাহত হয়েছেন। অন্যদিকে রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে কোথাও কোনো ঘাপলা আছে। এই যে আমরা দেখছি রাজনৈতিক দলের মধ্যে বা নেতাদের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে, এর কারণ কি? ধন্যবাদ। 5 আগস্ট আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর 8 আগস্ট
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং সরকারের দায়িত্ব নেয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল, আন্দোলনে বিজয়ী ছাত্র নেতাদের তো ভূমিকা ছিলই, এমনকি সশস্ত্র বাহিনী প্রধানেরও ভূমিকা ছিল। সুতরাং তখন কিন্তু সবার অভিপ্রায় একটি জায়গায় এসে মিলেছিল, সেটি হলো যে বাংলাদেশকে স্বৈরতান্ত্রিক অবস্থা থেকে গণতান্ত্রিক রূপান্তরের জন্যে একটি অন্তর্বর্তী সরকার দরকার এবং সেই সরকারের সবচেয়ে যোগ্য প্রাজ্ঞ মানুষ হতে পারেন বা বিশ্বস্ত মানুষ হতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সুতরাং তার উপরই আমি মনে করি তিন পক্ষই কিন্তু তার উপর আস্থা রেখেছিলেন এবং তিনি তার মতোই একটা টিম করেছেন। এর মধ্যে ইতিমধ্যে নানা সমালোচনা আছে, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু সরকার যে বিষয়টি আছে সরকার কিভাবে এগোবে। এক হচ্ছে সরকার আসার পর কিন্তু এই 3 মাসে যদি বলি 3 মাসের কিছু সময় বেশি, 100 দিন জনজীবনের সমস্যা, মানুষের তো শুধু রাজনৈতিক দল না, মানুষেরও কিন্তু একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, প্রত্যাশা তৈরি হয়েছে এবং প্রত্যাশার অনেকে বলে প্রত্যাশার পাহাড়, যে এত দাবি দেওয়ার পাহাড়, যে অন্তত 5 আগস্ট পর্যন্ত যেভাবে দেশ চলেছে সেভাবে চলবে না, অন্যায় অবিচার নিপীড়ন এগুলো থাকবে না। অনেক ক্ষেত্রে এখন মুক্ত পরিবেশে মানুষ কথা বলতে পারে এবং সাবেক সরকারের মন্ত্রী নেতাদের বিরুদ্ধে যে দুর্নীতি, অর্থ পাচার যে অভিযোগ ছিল সেটি এই সরকারের এখন পর্যন্ত কোনো উপদেষ্টার বিরুদ্ধে এই অভিযোগ নেই। এটি অবশ্যই ইতিবাচক দিক, কারণ ক্ষমতায় থেকে সৎ থাকা বাংলাদেশের দৃষ্টান্ত খুব কম। সুতরাং এই দৃষ্টান্ত এটি ভালো দিক। মন্দ দিক হচ্ছে যে জনজীবনের সমস্যার মোকাবেলা করার ক্ষেত্রে যে সাহসী পদক্ষেপ দরকার, যে শক্ত পদক্ষেপ নেওয়া দরকার, সেটি তারা নিতে পারছে না অনেক ক্ষেত্রেই। আপনি দেখেন প্রতিদিনই কিন্তু এখন সড়ক অবরোধ, রাস্তা বন্ধ, কোনো দাবি দেওয়া, এটি দাবি দেওয়া না, এটি কিন্তু কি বলে যে দাবি দেওয়া হচ্ছে নতুন কোনো কিছু, কিন্তু সমস্যা তৈরি হয়ে আছে। এখন যদি শ্রমিক বেতন না পায়, এজন্য রাস্তায় নামলে আপনি দাবি বলতে পারেন না, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। ওই শ্রমিকটি 30 দিন কাজ করার পর যদি বেতন না পায়, মজুরি না পায়, তাহলে সংসার চলবে কি করে, বেঁচে থাকবে কি করে সন্তান সন্ততি নিয়ে। অন্যান্য ক্ষেত্রেও এই সমস্যাগুলো আছে। এই সমস্যাগুলো মানে যেভাবে চিন্তা করছে আমলাতান্ত্রিক উপায়ে, কিন্তু এই সরকারকে আরও সক্রিয় হওয়া উচিত ছিল, আরও তৎপর এবং সাহসী সিদ্ধান্ত নেওয়া উচিত। কোথায় জানি তারা সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্ব। এবং আপনি বলছিলেন যে শুরুতেই আসলে সব রাজনৈতিক দলের পূর্ণ সমর্থন ছিল অন্তর্বর্তী সরকারের প্রতি, এমনকি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্বাচন ইস্যুতে কি রাজনৈতিক দলগুলো থেকে সমর্থন হারাচ্ছে? আমি প্রশ্নটি আপনার কাছে রাখছি, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, জেডএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব সোহরাব হাসান, যে আলোচনায় আমরা ছিলাম, নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকার কি রাজনৈতিক দলগুলোর সমর্থন হারাবে? ইতিমধ্যেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। অর্থাৎ অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো, সক্রিয় রাজনৈতিক দলগুলো, যারা এখন সক্রিয় নেই তাদের কথা বলছি না, সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে, সন্দেহ, অবিশ্বাস আছে, যেটি সর্বশেষ প্রধান উপদেষ্টার আল জাজিরার সাথে যে সাক্ষাৎকার, প্রায় একই দিনে তো বা কয়েক ঘন্টার ব্যবধানে প্রধান উপদেষ্টা জাতির সামনে যে ভাষণ দিলেন, সেখানে ঠিক কোনো সময়সীমার কথা নেই, কিন্তু আল জাজিরা একটি বিদেশি টেলিভিশনের সাক্ষাৎকারে এক ধরনের সময়সীমা আছে, যে কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে তো সংশয় সন্দেহ থাকা অস্বাভাবিক নয়। যদিও আপনি বললেন যে তার প্রেস উইং থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু আগামী দিনে
বা ভবিষ্যতে যে নির্বাচন হবে, যে সংসদ হবে, তার মেয়াদ যদি 4 বছরও হয়, সেটিও কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে হবে। তার প্রধান উপদেষ্টা কিন্তু তার জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু একটি কথা বলছেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্য প্রতিষ্ঠা যত দ্রুত হবে, নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন তত সহজ হবে বা তত দ্রুত হবে। কিন্তু সেখানে একটি প্রশ্ন আসে, রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে কতটা ঐক্যবদ্ধ? না, ঐক্যবদ্ধ এবং ঐকমত্য দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে যে আমরা একসঙ্গে একই সিদ্ধান্ত নেওয়া, আরেকটি হচ্ছে যে যেমন রাষ্ট্রপতির পদত্যাগ করা না করার ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়নি, ঐকমত্যও হয়নি, কিন্তু এক ধরনের বাস্তবতা এবং বড় রাজনৈতিক দল যখন মনে করেছে এবং তার সহযাত্রী অন্যান্য দলও, যে রাষ্ট্রপতি এই মুহূর্তে পদত্যাগ করলে বা তাকে পদত্যাগ করালে একটা সাংবিধানিক সংকট দেখা দিতে পারে, সুতরাং এটি কিন্তু অন্যরা মেনে নিয়েছে, এমনকি ছাত্র নেতারাও কিন্তু মেনে নিয়েছে, তারা এটি নিয়ে আর উচ্চবাচ্য করছেন না। কথা হচ্ছে যে একটা মতে আসা, যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিষয়ে কিন্তু দ্বিমত আছে, আনুপাতিক হারে ভোট না বর্তমান পদ্ধতিতে ভোট হবে, প্রচলিত পদ্ধতিতে, এবং নির্বাচন সংস্কার কমিশনের যে ভিতরে যে আলোচনা হয়েছে, মনে হচ্ছে তারাও এই বিতর্কে আর যেতে চাচ্ছে না, এটি নিয়ে সিদ্ধান্ত পাল্টানোর চিন্তা ভাবনা করছে না, অর্থাৎ তাদের সুপারিশ মানায়। আর অন্যান্য রাজনৈতিক দল যারা এতদিন আনুপাতিক হারে ভোটের ব্যাপারে খুব সোচ্চার ছিলেন, তারাও হয়তো এই বাস্তবতা মেনে নেবে যে তাহলে সেই সিদ্ধান্ত নিতে হলে নতুন যে সংসদ হবে সেই সংসদে নিতে হবে। তো অনেকগুলো নির্বাচন মূলত সংস্কার নিয়ে দুই পক্ষের মধ্যে যে মতভেদ, সেটা হলো যে পুরোপুরি সংস্কার করে নির্বাচন, না নির্বাচনের জন্য যেটুকু সংস্কার দরকার, রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক পন্থা ফিরে না আসে সে কারণে যেটুকু সংস্কার দরকার, অর্থাৎ যেটি হচ্ছে যে একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এবং সংবিধানের 70 অনুচ্ছেদ যেটি একেবারে দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, প্রতিটি সংসদ সদস্যের তার স্বাধীনতা কেড়ে নেয়, সেটি সংশোধনের কথা বলছে। অনেকে মনে করেন যে 70 অনুচ্ছেদ থাকারই দরকার নেই। সেখানে তো প্রশ্ন আছে যে সংবিধান সংস্কারের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের আছে কিনা। না, এখতিয়ার এখন এই যেটুক সংশোধনী হয়েছে, এমনকি এই সরকার গঠিত হয়েছে, এই সরকার যে একে বৈধতা দেওয়ার জন্যই কিন্তু জাতীয় সংসদের অনুমোদন লাগবে, তারা অনুমোদন করলেই কিন্তু এর বৈধতা পাবে, এবং এ ব্যাপারে একটি অধ্যাদেশ জারির প্রস্তুতিও চলছে, এটি চূড়ান্ত হয়েছে, হয়তো এখনো প্রজ্ঞাপন হয়নি, সেটিও হয়ে যাবে। তবে প্রধান উপদেষ্টা সবটাই নেতিবাচকভাবে দেখা ঠিক হবে না মনে করি। তিনি কিন্তু নির্বাচন কমিশনের কথা বলেছেন, কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠিত হবে, এবং নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচনী প্রক্রিয়াটা শুরু হবে। এখন আরেকটি বিতর্ক আছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা। ইউনিয়ন পরিষদ ছাড়া সব স্থানীয় সরকার সরকার কাঠামো কিন্তু এখন বিলুপ্ত, আর সরকারি কর্মকর্তা দিয়ে এত বিশাল যে স্থানীয় সরকার সংস্থা সেটি পরিচালনা সম্ভব কিনা এই প্রশ্ন আসছে, এবং সেটি অরাজনৈতিকভাবেই নির্বাচন হবে। এই ছাত্র নেতাদের একটি অভিযোগ আছে যে আমরা যদি আগের ধারায় থাকি তাহলে এই যে এত জীবন দিল এত মানুষ, তাদের কি হবে। এটা অবশ্যই যৌক্তিক প্রশ্ন, কিন্তু আমি মনে করি সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ ব্যাপারে দৃঢ় অঙ্গীকার থাকা উচিত, ওয়াদা করা উচিত জাতির সামনে, এমনকি ছাত্র নেতাদের কাছেও, যে তারা আর পুরনো পথে হাঁটবে না, নতুন গণতান্ত্রিক রূপান্তরের দিকেই হাঁটবেন। এই নিশ্চয়তা তাদেরই দিতে হবে, কারণ তারাই ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবেন। এবং যে কোনো বিষয়ে, যেমন অন্তর্বর্তী সরকার অনেকগুলো মৌলিক যে সমস্যাগুলো, বাজার নিয়ন্ত্রণ,
তারপর নিরাপত্তা, অন্তত এই দুটি বিষয়ে তারা রাজনৈতিক দলগুলোর কিন্তু সহায়তাও নিতে পারে। যে সেই বিষয়টি এই প্রশ্ন নিয়ে যেতে চাই অধ্যাপক ডক্টর নুরুল আমির ব্যাপারী। মৌলিক সমস্যা যে দুটির কথা বলছিল জনাব সোহরাব হাসান, মৌলিক সমস্যার আমরা আশানুরূপ কোনো সমাধান কেন এখন পর্যন্ত দেখছি না? মৌলিক সমস্যা যদি আপনার সমাধান করতে চান তাহলে কিন্তু চলে যেতে হবে পলিটিশিয়ানদের নিকট। কারণ আপনার যেটা আমাদের উপদেষ্টা পরিষদ অথবা অন্তর্বর্তীকালীন সরকার, যে এটা কিন্তু মৌলিক সমস্যাগুলি সমাধান করা তার পক্ষে কঠিন হয়ে যাবে। তবে হ্যাঁ, দিক নির্দেশনা দিয়ে যেতে পারেন। আমার সবচেয়ে বড় একটি বিষয় যেটা আমি বিভিন্ন জায়গায় বলি, আসল যে বিষয়টি ওই সমস্যার দিকে এখন কেউ তাকাচ্ছে না এখন পর্যন্ত। আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা এবং অর্থনীতি বিভাগে যারা ছাত্রছাত্রী তারা সবসময় দেখবেন বলবে আমার পলিটিক্যাল ইকোনমিটা কি, আমার দেশের রাজনীতি বুঝতে হলে আমার অর্থনীতিটা বুঝতে হবে, এবং রাজনীতির সাথে অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। এবং আধুনিক কালে আমরা যাকে বেশি করে, বিশেষ করে আমরা তার আদর্শ মানি বা না মানি, তাকে বেশি সম্মান করি এবং তাকে বড় পণ্ডিত বলে আমরা ধারণা করি। সামাজিক বিজ্ঞানের কার্ল মার্কস যেমন দেখবেন, তা সমাজ বিশ্লেষণ করতে গিয়ে কিন্তু তিনি অর্থনীতির উপরে বেশি আলোকপাত করেছেন এবং বলছেন রাজনীতি অর্থনীতি কে কাকে কমান্ডস করবে, কে কার উপর আধিপত্য বিস্তার করবে। মার্কস ওপেনলি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, ইকোনমিক্স কমান্ডস পলিটিক্স, ইকোনমিক্স কন্ট্রোলস পলিটিক্স। হ্যাঁ, অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। আমার দেশে তো তাই। আপনি মনে করেন এই যে দুর্নীতিটাকে তো তিরোহিত করতে হবে, একে তাড়াতে হবে দেশ থেকে। কে তাড়াবে? তাড়াতে হলে তো আইন করতে হবে। ইউনিসেফ কিন্তু কি আইন করবেন? এই আইন তো পাশ করতে হবে পার্লামেন্টে। পার্লামেন্টে কারা সদস্য হবেন? ওই দুর্নীতিবাজরাই তো পার্লামেন্টের সদস্য হবেন। অধিকাংশ দলগুলো যেইভাবে আছে, হাজার কোটি টাকার মালিক, তারাই তো পার্লামেন্টের সদস্য হবেন। তারা কি ছাত্রদের কথা শুনবেন? ইউনুস সাহেবের কথা ওই সময় যদি না শোনেন কি হবে? এত কষ্ট করে এটা করলো। সুতরাং আমার প্রশ্ন হচ্ছে, আপনি এই সমাজের, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আগে চিন্তা ভাবনা করেন। আমি আপনাকে এখানে একটা উদাহরণ দিচ্ছি, বারবার এই কথাটা আমি বলি। কোভিডের সময় আমরা যখন দেখেছি গার্মেন্টসের মালিক যারা, তাদের হাজার হাজার কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে ভর্তুকি বিভিন্ন সেক্টরে, কিন্তু আমার যেই কৃষক 5 লক্ষ টাকা লোন নিয়েছে, সেই লোনে জর্জরিত 15 লক্ষ টাকা সুদ আসলে হয়েছে, তিনি মারা গেছেন। অল্প একটু জমি, তার সন্তানরা কি করে ওই জমি বিক্রি করে দিতে হবে, কিছু থাকবে না। সেই ক্ষেত্রে কি আমার সরকারের লক্ষ্য করতে পারেন? ইউনুস সাহেব তো কিছু করতে পারবে না। ইউনুস সাহেব একটি পরিকল্পনা দিয়ে যেতে পারেন, যে পলিটিক্যাল ইকোনমির দিকে লক্ষ্য করে এটা হতে হবে। তো এটার উপরে আসল বেশি ভিত্তি করতে হবে সমাজ পরিবর্তনের জন্য। আমার চোর ডাকাত সৃষ্টি হবে কিনা, এই যে দ্বিকক্ষ বিশিষ্ট যেটা বিএনপি বলতে, খুব ভালো ব্যাপার। কিন্তু আপনি যদি দ্বিকক্ষ বিশিষ্ট, এখানে 300 পার্লামেন্ট মেম্বার, ওখানে আবার আপনি যদি আনেন আরও 200 বা 300, অথবা মিলে 500 ডাকাত আমি সৃষ্টি করলে আমার কোনো লাভ আছে? আমি যদি 500 ডাকাত সৃষ্টি করি, 300 পরিবর্তে আরো কিছু নিয়ে আসি। সেখানে যেমনটা আসলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে রাজনীতি সংস্কার ছাড়া কোনো সংস্কারের উদ্যোগই ফলপ্রসূ হবে না। ভেরি গুড, লাগবে সেটা ওই যে আপনার কনক্রিট অ্যানালাইসিস অফ দ্য কনক্রিট সিচুয়েশন, বাস্তব অবস্থা প্রেক্ষাপটে বাস্তব বিশ্লেষণ করতে হবে। আমার ওই দিকে যেতে হবে। আবেগ তাড়িত, আবেগ দিয়ে কিছু হয় না। ইমোশন দিয়ে ভালোবাসা যায়, কিন্তু মেধা দিয়ে, ব্রেন দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমার দেশে আবেগ বেশি প্রাধান্য পাচ্ছে, আমার ব্রেন, মেধা প্রাধান্য পাচ্ছে না। একের পর এক সংকট কি সরকারকে লক্ষ্যভ্রষ্ট করছে? লক্ষ্য, আমার মনে হয় ইউনুস সাহেব কিন্তু এক্ষেত্রে অত্যন্ত মেধাবী এবং দৃঢ়চেতা লোক। হ্যাঁ, ও টল মান হবে না আমার যে মনে হয়। উনি কিন্তু এদিকে সারা পৃথিবীতে ওনার একটা ভিত্তি আছে, কিন্তু এটাই হচ্ছে ওনার অ্যাসেট। যেমন আমরা লিডারশিপের সংজ্ঞা দিই, লিডারশিপ হতে হলে তা কী করতে হবে? উইজডম থাকতে হবে, কারেজ থাকতে হবে, কারেক্ট ডিসিশন নিতে হবে, কুইক ডিসিশন নিতে হবে। এই ক্ষেত্রেই কিন্তু উনি এতদিন পর্যন্ত কিন্তু ওনার গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় যে ধরনের বক্তব্য উত্থাপন করেছেন, তাতে কিন্তু প্রশংসা অর্জন করেছেন, প্রশংসা কুড়িয়েছেন, এবং উনি ওইভাবে ওই সিদ্ধান্তগুলি
নিতে পেরেছেন। আমার মনে হয় সেই ক্ষেত্রে উনি কিন্তু অবিচল থাকবে, এবং উনি যদি অবিচল থাকে আর সাথে সাথে তার মেধা যদি ওই উইজডমটা যদি কাজে লাগাতে পারে, কারেজটা সামনে নিয়ে আসতে পারে, সেই সাথে আমার মনে কাজ করতে পারবে। তবে আমি বারবার বলবো, সমস্যাটি রাজনৈতিক সমাধান করতে হবে পলিটিক্যাল পার্টির নেতাদের সাথে আলোচনা করে। তাদের সাথে আলোচনা না করে কখনো সমস্যার সমাধান হবে না। কারণ অ্যাট দ্য লাস্ট অ্যানালাইসিস আপনার এই সমস্যাটা সমাধান করতে পার্লামেন্টে যেতে হবে। কনস্টিটিউশনাল যে ফর্মে, সেখানে ওই পার্লামেন্টে তো ইউনূস সাহেবের সদস্যরা থাকবে না, পার্লামেন্টে তো ম্যাক্সিমাম মেম্বার্স থাকবে বিএনপি, হ্যাঁ, জামাতের কিছু থাকবে। সুতরাং তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে প্রকাশ্যে করতে হবে তা না। রাজনীতিতে কিন্তু পর্দার অন্তরালে অনেক সমস্যার সমাধান হয়, ওভাবে সমস্যাগুলি সমাধান করতে হবে। আমাদের দেশে কিন্তু সংস্কারের প্রস্তাব নতুন কিছু না। আমরা বিগত সময়েও দেখেছি সংস্কারের নানা প্রস্তাব দিয়েছিল রাজনৈতিক দলগুলো, কিন্তু পরবর্তী সরকার এসে আবার সেগুলো নাকচও করেছে। আপনাকে আমি একটু উদাহরণ দেই, আমার মনে হয় সময় আমি খুব সংক্ষেপে উদাহরণটা দেব। শেখ সাহেবও কিন্তু একটা ল্যান্ড রিফর্মসের জন্য, ওই রিফর্মসের জন্য বিশাল একটা প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাব কি, ক্ষমতা আসার পরে তিনি দেখলেন যে এই যে কৃষক শ্রমিক আমার যুদ্ধে প্রাণ দিল, কিন্তু আমার কৃষকরা তো কিছু পাচ্ছে না। শ্রমিকদের জন্য কি, ওই যে কলকারখানাগুলি জাতীয়করণ করলো, আদমজি বাওয়ানি ইস্পাহানি কিছু পেল, ও যদিও তারা আমরা দেখবো শ্রমিকরা না পণ্যরা পেয়েছে। তখন শেখ সাহেব কী করলেন, এককভাবে একটা সিদ্ধান্ত নিলেন, এই ইউনূস সাহেব যদি নেয় তাহলে কি ধরা খেয়ে যাবে। শেখ সাহেব ওই সময়ে 73 দিকে সিদ্ধান্ত নিলেন কি, যে বাংলাদেশে কেউ কোনো বাংলাদেশে কোনো পরিবার 100 বিঘার উপর জমি রাখতে পারবে না। একটু দেখেন ইন্টারেস্ট, ওই যে ল্যান্ড রিফর্মসে চলে গেলে, এটা আমার দেশে করেছিল অন্যভাবে আমার মহান নেতা, আমি তাকে বলি সমস্ত নেতার নেতা হচ্ছে শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক। হ্যাঁ, চিরস্থায়ী বন্দোবস্ত করে কৃষকদের ঋণ মওকুফ করে দিলেন, এবং 53-তে যেই আপনার জমিদারি প্রথা বাতিল হল পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে কিন্তু হয় নাই, একই দেশ, ওনার ইনিশিয়েটিভটা নিয়েছিল। এবং গণঅভ্যুত্থানের পরে আমরা ছাত্র জনতার মূল যে আকাঙ্ক্ষা দেখছি রাষ্ট্র সংস্কারের, সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার আসলে কার হাত ধরে আসবে? অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত সরকার? আমি একটু বিস্তারিত শুনতে চাই, প্রশ্নটি রেখে যাচ্ছি, বিরতির সময় হয়েছে। দর্শক, যেটা স্যার নিবেদিত দেশ সম্প্রতিকের রিপোর্টে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর নুরুল আমির ব্যাপারে যে আলোচনায় আমরা ছিলাম, আমি জাস্ট শেখ সাহেব ওই সংস্কারটা নিয়ে আলোচনা সংক্ষেপে করব। এই সংস্কার আমরা বুঝতে পারবো কোন দিকে যায়। তো শেখ সাহেব তখন এককভাবে সিদ্ধান্ত নিলেন, তার কৃষকের দিকে তাকিয়ে সাংবাদিকদের 32 নং বাসভবনে অথবা গণভবনে, প্লেসটা আমি সঠিক বলতে পারবো না, ভুলে গেছি, দেখে বললেন যে তোমরা লিখে দাও, বাংলাদেশে আজ থেকে কোনো পরিবার 100 বিঘার উপরে জমি রাখতে পারবে না। পরের দিন সকালবেলা যখন হেডলাইন আসলো সমস্ত পেপারের, ওই পার্লামেন্ট মেম্বার যারা তাদের ওখানে বসে আছেন, হ্যাঁ, রাতে ঘুমিয়েছিলেন, তা সকালবেলা পেপারটা দেখে সবাই, কোনো পার্লামেন্ট মেম্বার কিন্তু শেখ সাহেবের সামনে কথা বলার সাহস ছিল না। ওই যে যখন দেখলো 100 বিঘার উপরে কোনো পরিবার জমি রাখতে পারবে না, সংস্কার করবে, রিফর্ম করবে শেখ সাহেব, তাহলে জমি চলে যাবে কে, স্টেট নিয়ে নেবে, ভূমিহীন কৃষকের মধ্যে বিতরণ করবে। ওই পার্লামেন্ট মেম্বার সবাই একত্রিত হলো, কারণ জমি তো তাদের। এখন শেখ সাহেব তাহলে কাদের পক্ষে হিট করবে, আঘাত করবে? ওই জমির মালিকদের পক্ষে, যারা অনেক টাকা দিয়ে পার্লামেন্ট মেম্বার হয়েছে, অথবা তাদের আত্মীয় স্বজনরা সাহায্য করেছে, অর্থ করে দিয়ে সাহায্য করেছে বিভিন্নভাবে, তারাও তো ওই সম্পদের মালিক। ফলশ্রুতিতে কী করলো, একত্রিত সবাই এসে গেল 32 নং বাসভবনে সকালবেলা। শেখ সাহেব নাস্তা করতেছেন, সবাই হাজির। জিজ্ঞেস করলেন তোমরা কী জন্য আসছো সবাই? বললো আপনি তো সংবাদপত্রে যে শিরোনাম দেখলাম, বললেন পরিবার প্রতি কেউ 100 বিঘার উপরে বাংলাদেশে জমি রাখতে পারবে না। এই আইন তো পার্লামেন্টে পাস হবে না, সবাই পাস হবে না। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যদি সরকার কোনো বিল উত্থাপন করেন, ওই বিল যদি পাস না হয়, সাথে সাথে প্রাইম মিনিস্টারকে পদত্যাগ করতে হয়। দিস ইজ দ্য বিউটি অফ দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তখন শেখ সাহেবকে ইঙ্গিত করে বললেন কি, অর্থাৎ আপনি তো প্রাইম মিনিস্টার থাকবেন না। সবাই কিন্তু এটা
স্ট্যান্ড নিয়েছে, কারণ তাদের সম্পত্তি নষ্ট হবে। শেখ সাহেব তখন বললেন কি করা যায়, ওই উকিল তো এখানে অনেক ছিলেন, তারা বললেন বঙ্গবন্ধু আপনি বলেন পরিবার প্রতি নয়, বাংলাদেশে কেউ কোনো ব্যক্তি 100 বিঘার উপরে জমি রাখতে পারবে না, আপনার কথাও নষ্ট হলো না, আমাদের জমিও গেল না, হ্যাঁ আপনার কথাও বরখেলাপ হলো না, আমাদের জমি আমরা পেলাম, সেটেলড হয়ে গেল সমস্যা। শেখ সাহেব বললেন জমিও পেল না কৃষকরা, রিফর্মও হলো না, কিছুই হলো না। এইভাবেই রিফর্মগুলো নষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে পলিটিক্যাল পার্টি অলওয়েজ সার্ভস দ্য ইন্টারেস্ট অফ এ পার্টিকুলার ক্লাস। আমার শ্রেণী দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। এটি আমি পছন্দ করি বা না করি, এটা কি বিশ্লেষণ করতে মনে হবে। ইউনূস সাহেব যখন কথা বলে, ইউনূস সাহেব কিন্তু ওই শ্রেণীর স্বার্থ রেখে কথা বলেন। তিনি তার মাইক্রো ইকোনমির যে একটা রিলেশনশিপ, তিনি এখানে কথা বলেন, তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের হারমোনিয়াস রিলেশনশিপ। আমেরিকার সাথে যতই বলুক, ট্রাম্প মহোদয়ের সাথে তার ওই রিপাবলিকানদের সাথে তার সম্পর্ক ভালো হয়ে যাবে, কারণ এখানের পুঁজি দেশীয় পুঁজি, ইন্টারন্যাশনাল ক্যাপিটাল, ভালো সম্পর্ক হয়ে যাবে। তবে সংঘাত লাগবে কোথায়, ওই মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট যদি ইউনূস সাহেব বাংলাদেশ প্রেক্ষাপটে সার্ভ না করে, তখনই রিলেশনশিপ হয়ে যাবে অ্যান্টাগনিস্টিক রিলেশনশিপ। কোথায় ইউনূস সাহেব কোথায় চলে যাবে, কারণ মার্কিনরা তাদের স্বার্থ ছাড়া তিল পরিমাণ অ্যাডভান্স করে না। সিমিলারলি আজকে আমরা যারা বলি আমার প্রতিবেশী ভারতের মতো প্রতিবেশী যার বন্ধু থাকে, তারা শত্রুর প্রয়োজন নাই, একভাবে আমি এটা বিশ্লেষণ করি। এরা এই পর্যায়ে চলে যাচ্ছে, ওই যে পুঁজির দিকে ধাবিত হচ্ছে, তখন তো আপনার রিলেশনশিপ ডেভেলপ করবে পুঁজির সাথে পুঁজির রিলেশনশিপ তখন হবে হারমোনিয়াস, আর স্বার্থের বিপক্ষে গেলে হবে অ্যান্টাগনিস্টিক। শেখ সাহেব কি ছিল? শেখ সাহেব তো মার্কিন যুক্তরাষ্ট্রের লোক ছিল। আপনি যান, সে কাকমারি কনফারেন্সে যাবেন, মাওলানা ভাসানী যখন কি করলো, সিয়াটো সেন্টার বিপক্ষে কথা বললো, সোহরাওয়ার্দী সাহেব সাপোর্ট করলেন কাকে? মার্কিন যুক্তরাষ্ট্রকে। সোহরাওয়ার্দী সাহেবের শীর্ষ ছিলেন শেখ সাহেব। অত গভীরে আমরা আলোচনা করব না, সংক্ষেপে বলছি। সেই শেখ সাহেবই তো কোথা থেকে এলোমেলো হয়ে তাদের স্বার্থ রাখলো না, স্বাধীনতা ঘোষণা করলো, স্বাধীনতার দিকে আসলো, তারপরে ওই প্রতিশোধ নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র 75 সালে প্রতিশোধটা নিয়ে সিমিলারলি শেখ হাসিনা ওজেদকে তারাই 9 সালে ক্ষমতায় এনেছে ইন্ডিয়ার সাহায্যে, এবং তারাই কিন্তু ক্ষমতা থেকে হাসিনা ওজেদকে সরাইছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব সোহরাব হাসান। এমন কথা কিন্তু গতকালও আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যে শুনেছি, সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দিন। প্রশ্নটি আসে যে আমরা কতটা ঐক্যবদ্ধ? ধন্যবাদ। একটি রাষ্ট্র কখন রাষ্ট্র হয়? একটি ভূখণ্ডের জনমণ্ডলী যখন ঠিক করে যে আমরা একটি রাষ্ট্র তৈরি করব, এই রাষ্ট্রের জন্য সংবিধান দরকার, এই রাষ্ট্রের জন্য আইন দরকার, এই রাষ্ট্রের জন্য পার্লামেন্ট দরকার। তা আমরা যদি একত্রই না হতে পারি, একমতই না হতে পারি যে আমরা একটি রাষ্ট্র করব বা আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ডক্টর নূর আলমের ব্যাপারে চমৎকারভাবে অতীত বিশ্লেষণ করেছেন। যুক্তরাষ্ট্রের স্বার্থের বিষয়টি কিন্তু চিন্তার করার বিষয়, এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থের বিষয়। আমরা যদি একত্র না থাকি, আমরা যদি একত্রিত না হই, ঐক্যবদ্ধ না থাকি, বহিঃশক্তি সেই সুযোগটা নেবে। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। একই সঙ্গে আপনি যে কথাটি বলছিলেন যে বিচার হবে, অপরাধ যারা করেছে বিচার হবে। শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যাই হোক, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে যখন আওয়ামী লীগ আমলে গঠিত হয়েছিল, তখনও এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে, এখনও বিভিন্ন প্রশ্ন উঠছে। আমরা চাই একটি ন্যায় বিচার হোক, আর সেটি যে কোনো আদালতে, বাংলাদেশের যে কোনো আদালতে বিচার হলে ন্যায় বিচার হতে হবে। এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের যে কিছু বৈশিষ্ট্য আছে, কিছু নীতিমালা আছে, কিছু শর্ত আছে, সেগুলো যাতে পুরোপুরি এখানে মান্য করা হয়। অন্যদিকে ফোন আলাপে আমরা দেখছি শেখ হাসিনা হুঙ্কার দিচ্ছে বাংলার মাটিতে ডক্টর ইউনূস উপদেষ্টা এবং সমন্বয়কদের বিচার হবে না। তাহলে তো খুব সহজ হয়ে যায়। তাহলে তো শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে, এবং বাংলাদেশে আসতে হলে তাকে তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা মুখোমুখি হতে হবে, তার জবাব দিতে হবে, আর সে খুব সহজ সমাধান হয়। কিন্তু আমার মনে হয় না যে তিনি আসবেন এবং তার এই প্রশ্নের উত্তর দেবেন। একটি
5 আগস্ট যে পর্ব শেষ হয়েছে সেটি আর ফিরে আসছে না। এখন অন্তর্বর্তী সরকার কিভাবে একটি গণতান্ত্রিক সরকার গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখবে, কত দ্রুত রাখবে, কত সুষ্ঠুভাবে রাখতে পারবে, সবাইকে নিয়ে রাখতে পারবে, তার উপরে নির্ভর করবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব বাংলাদেশের সোহরাব ভবিষ্যৎ হাসান। আমরা আমাদের গণতন্ত্র। আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর রুহুল আমিন ব্যাপারী আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।